এখন প্রশ্ন হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক, বিএনপি দোষী নাকি বিএনপি নির্দোষ? যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত, আর যদি আগের বক্তব্য মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে। আসলে আসিফ নজরুল আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র। এখন তিনি যা করছেন সেটা তার অভিনয়। উপরে উপরে নিজেকে আওয়ামী এবং ভারত বিরোধী প্রমাণের জন্য রক্ত গরম করার কথা বললেও আসিফ নজরুল আসলে একজন ভারতীয় জ্বর, এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয়। অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন, কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে? আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবে নির্বিচার হামলা করা হবে। 5 তারিখ বিজয়ের পর আসিফ নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে। আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকুতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল, অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় 2000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। একটা ঘটনা যেন আর না ঘটে। আমার প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে, যাদের ভালোবাসা থাকে, তারা এই কাজ করবেন না। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে। আসিফ নজরুলের বাসায় প্রায় 2 মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন, যিনি জ্বালাও পোড়াও নাটকের মূল হোতা। আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন, অথচ 5 তারিখের 1 সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন। আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার 1 ঘন্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে 5 কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন। ঘটনাটি তদন্ত করলেই বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদবিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা। অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল 15 বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন। সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজরুল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। সব শেষ, ঝিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজরুল। ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। আসিফ নজরুলের চাপে বিভিন্ন থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ, কারণ আসিফ নজরুল গণহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিলেন। তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া যাবে না, অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল, অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। এরই মধ্যে যেসব হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই। প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে এ যেন দেখার কেউ নেই। 15ই আগস্ট জাতীয় দিবস বাতিল করা হয়েছিল, সেই রায় স্থগিত করা হয়েছে আসিফ নজরুলের নির্দেশে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন, সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি। যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার। উন্নত চিকিৎসার অভাবে আহত অনেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আগস্টেই বলা হয়েছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বাস্তবে এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠানো হয়নি উন্নত চিকিৎসার জন্য। আমার এই শরীরে আমি কি করতে পারবো? যার হাত নাই সে শরীরে কি করতে পারবে? যার পা নাই তার সে কি করতে? এখানে দেখেন চোখে অনেক গুলি আছে। আমার এলাকাতে আমার ছোট ভাই আমার একসাথে আন্দোলন করছে, ওর মাথার ভিতরে এখনো 2টা গুলি আছে। ইস্তিয়াক না, ও কি করবে? আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত। সরকার কি করতেছে? টাকা তো কি করতেছে ওগুলা? আমরা কি উন্নয়নের, আমরা কি আর কি দেশ সংস্কারের অংশ না? এদেরকে এইভাবে অমূল্য, এদেরকে টিস্যু হিসাবে এখন ফেলে দেওয়া হয়েছে। টিস্যু, এরা এখন টিস্যু। আমিও আন্দোলনে ছিলাম, হয়তো আল্লাহ আমার শরীর সুস্থ রাখছে, আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া করি। কেন লাখো শুকরিয়া করি জানেন? কারণ কি আমি যদি গুলি খেতাম, আমি যদি আহত হইতাম, কেউ দেখতে আসতো না আমাকে, কেউ দেখতে আসতো না আমাকে। আজকে এদের প্রত্যেককে আজকে এখানে দাঁড়ায়
তাদেরকে আন্দোলন করতে হচ্ছে কেন? তারা আন্দোলন কেন করবে? বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে একটি কমিশন গঠন করার কথা থাকলেও সেটা এখনো পর্যন্ত করা হচ্ছে না। জানা যায় আসিফ নজরুলের প্রভাবে আটকে আছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন। আমি মেজর মোহাম্মদ জাহিদি আহসান হাবিব, রিটায়ার্ড, বিডিআর হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। বহুদিন আগে থেকে শুনে আসছি বিডিআর হত্যাকাণ্ডের পুনর্বিচার শুরু হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। এই পিলখানা হত্যাকাণ্ড, যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি আওয়ামী সরকার বা ভারতীয়রা জড়িত ছিল, সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের কোনো অগ্রগতি এখনও নাই। গত 4 মাস 4টি ডেট পড়ার পরেও তারা মুক্তি পায় নাই। কোর্ট বিভিন্ন অজুহাতে জামিন শুনানি দীর্ঘায়িত করছেন। এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বলির পাঠা বিডিআর জওয়ানদের মামলায় 5 তারিখের পর 3টি জামিন শুনানি হয়েছে। প্রথমটিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায়নি। দ্বিতীয় শুনানির একদিন আগে পিপি নিয়োগ দেওয়া হলেও পিপি নাকি মামলার নথি দেখার সময় পাননি। আর তৃতীয় শুনানিতে নথি পড়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষ। এভাবেই হাইকোর্ট দেখানো হচ্ছে দেশপ্রেমিক জওয়ানদেরকে। 5 তারিখের পর এরই মধ্যে 2 জন বিডিআর জওয়ানের জেলখানায় রহস্যজনক মৃত্যু হয়েছে। এতে বিডিআরের অন্য সদস্যরাও আতঙ্কে আছেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তাদেরকেও ধীরে ধীরে অসুস্থতার নামে হত্যা করা হতে পারে। একইভাবে তারেক রহমানের মামলাগুলোতেও নানাভাবে জটিলতা তৈরি করে রাখা হয়েছে। এখনও লুৎফুজ্জামান বাবরকে ছাড়ার কোনো খবর নেই। এক মহান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকে এখনও মামলার দোহাই দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে আসিফ নজরুল আর প্রথম আলোর জন্যই ছাত্ররা স্বাধীনতা এনেছিল। এখনও কয়েক হাজার আলেম জেলখানায় বন্দী। কৃত্রিম জটিলতা সৃষ্টি করে তাদের জামিন শুনানির সুযোগও দেওয়া হচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় হাসিনা সরকারের আমলে যারা জেলে গিয়েছিলেন তাদের অধিকাংশ এখনও পর্যন্ত জেলখানায় বন্দী আছেন। ভাবুন তো, তাদের জন্য কি স্বাধীনতা আসেনি? এখন প্রশ্ন হলো, বিদ্রোহী সরকারের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হওয়া আসিফ নজরুল তাহলে করছেটা কি? চলুন দেখা যাক আসিফ নজরুল কি করছে। 17 মে 2021। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি অনুমতি ছাড়া ছবি তোলা ও সংগ্রহের অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় সোপর্দ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংবাদপত্রের একজন সাংবাদিক চুরির দায়ে আটক হয়েছিল। চোরের নাম প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্য খাতের লুটপাট আর দুর্নীতির সাথে জড়িত রোজিনাকে মনে করা হয় স্বাস্থ্য খাতের মাফিয়া। রোজিনার ভাগ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করা একদম অসম্ভব। মন্ত্রণালয়ে রোজিনার চেয়ে তার ভাই আর স্বামীর ক্ষমতা নাকি আরও অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কেউ তার কথার বাইরে গেলেই তার বিরুদ্ধে নিউজ করার হুমকি দিয়ে ঠান্ডা করে রাখা হয়। তাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব স্বার্থ উদ্ধার করে থাকে প্রথম আলোর মতিউর রহমান। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন। বারবার ধান খেয়ে যাওয়া ঘুঘু রোজিনাকে বধ করা হয় 17 মে 2021 সালে। সচিব সাহেবের পাশে যে রুম আছে, সেই রুমে তো ফাইল টাইল রাখা আছে। ওই রুমে ঢুকে ওই ফাইলের ছবিগুলো তুলতেছিল এবং কিছু ফাইল উনি নিজে নিয়েছিল। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পুলিশ রোজিনাকে কাজের লোক মনে করে আটক করেছিল। কাজের লোকের মতো দেখতে রোজিনা কেন ফাইল ঘাটাঘাটি করছেন এটা চোখে পড়তেই পুলিশ তাকে আটকায়। পুলিশের কাছে বারবার নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও রোজিনার বেশভূষা দেখে পুলিশ তা বিশ্বাস করেনি। রোজিনা যতক্ষণে নিজেকে সাংবাদিক প্রমাণ করেছে ততক্ষণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির। তারা এসে দেখলো একজন ব্যক্তি ওখানে ফাইলের ছবি তুলতেছে এবং ফাইল কিছু নামিয়ে ব্যাগে ঢুকাইছে, শরীরেও ঢুকাইছে। রোজিনার পাজামার নিচ থেকে বের করা ফাইল দেখে সচিব উপসচিবদের মাথা ঘুরতে থাকে, কারণ এই ফাইল এমন এক চুক্তির যে চুক্তি বাংলাদেশ সরকার আমেরিকা এবং ভারতকে না জানিয়ে চীনের সাথে করেছিল। ভারতকে টাকা দিয়ে ফাইজারের টিকা না পেয়ে চীনের সিনোফার্মের টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। সেই খবরেই ক্ষিপ্ত হয় ভারতীয় চর প্রথম আলো কর্তৃপক্ষ। চুক্তির বিষয়টি ভারতকে জানানোর জন্যই রোজিনাকে চুরি করে ফাইলের ছবি আনতে পাঠিয়েছিল মতিউর রহমান। কিন্তু পুলিশ দেখে চুক্তির সেই কাগজ রোজিনা তার ভেতরে ঢুকিয়ে ফেলেছিল। এই ফাইলগুলো ছিল টিকা সংক্রান্ত। আমরা যে রাশিয়ার সাথে টিকা চুক্তি করছি, চায়নার সাথে টিকার চুক্তি করছি।
গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, প্রথম আলো রোজিনা সচিবালয় থেকে ফাইল চুরি করেছিল এবং এখানে এক ফোঁটাও মিথ্যে নেই। অথচ উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল প্রথম কার্যদিবসে রোজিনার মামলাটি খারিজ করে দেওয়ার আশ্বাস দেন, পরদিন মামলাটি খারিজ হয়ে যায়। প্রায় 3 বছর পর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। 2019 সালের 1 নভেম্বর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার নিহত হন। ওই ঘটনায় আবরারের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন, যে মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আবরারের বাবাকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতার জোরে মামলাটি আগেই স্থগিত করে রেখেছিল প্রথম আলো। যাবতীয় মুভমেন্ট তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আমি যেটা মনে করি যে এর দায়ভার কিশোর আলোকে অবশ্যই নিতে হবে। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, আসিফ নজরুলের নির্দেশে পুরো মামলাটি খারিজ করে দেওয়ার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত করেছেন। আসিফ নজরুল আর মাস দুয়েক আইন উপদেষ্টা হিসেবে থাকলে প্রথম আলোর নামে আর কোনো মামলা আদালতে অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হলো, আসিফ নজরুল কি শুধুই প্রথম আলোর সাংবাদিকদের বাঁচানোর জন্য উপদেষ্টা হয়েছেন? উনি কি জানেন এদেশে কত সাংবাদিক আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে দেশ ছেড়েছেন? এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইন মন্ত্রণালয়ের একজন পিওনও আমাদের কাউকে ফোন করার সময় পায়নি। উল্টো প্রথম আলোর বিরুদ্ধে আমরা কোনো কথা বললেই মতির পক্ষে হামলে পড়েছেন আসিফ নজরুল সহ তার কিছু উচ্ছিষ্টভোগী। আমি স্পষ্ট বলতে চাই যে প্রথম আলো পত্রিকা তাদের সামনে, ওখানে ডিবি মুনির ছিলেন এবং তার বস ছিলেন এই পুলিশের সাবেক আইজিপি। তিনি তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটনে, তিনি পুলিশ কমিশনার ছিলেন। তো ওনারা আমাকে একটু মনে করছিলেন হুজুর টাইপের মানুষ, হাবাগুবা টাইপের হতে ভাবছিলেন। হাত করার পরই আমাকে একটু দূরে দাঁড় করেছিলেন। ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার আমাদের সামনে লেখা, এবং শিরোনামটা আমি দেখে ফেললাম। ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। তো এরপর ধারাবাহিক যে ঘটনা ঘটলো, এই আমাকে রাতের গভীরে জিজ্ঞাসাবাদ করা হতো, বিভিন্ন সময় ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো। আমার সাথে আমার স্কুলের আরও 2জন টিচার ছিলেন, কখনো সম্মিলিত কখনো একা একা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো। আমার সাথে যেটা করছে সেটা আমি দেখছি যে ওনারা বিভিন্ন জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন মিডিয়ার সাথে তারা পুরো আলাপ করত। প্রথম আলোর বিরুদ্ধে নিরীহ মানুষকে জঙ্গি সাজানোর অভিযোগ নিয়ে 15 মিনিটসের পক্ষ থেকে একটি অনুসন্ধান করা হয়েছিল। গুরুতর সেই অভিযোগ তুলে ধরার পর আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি প্রথম আলোর পক্ষে ফেসবুকে পোস্ট করেছিলেন। একই অনুসন্ধানে ভারতীয় রয়ের সদস্য কালবেলার সন্তোষ শর্মার বিরুদ্ধেও গুরুতর সব অভিযোগ করেছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম। সেই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা কালবেলা কার্যালয়ে অভিযোগ দিতে চাইলে আসিফ নজরুল তথ্য মন্ত্রণালয়কে চাপ দিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি বিজ্ঞপ্তি দেন। তথ্য মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তি দেওয়ার পর আসিফ নজরুল সেই বিজ্ঞপ্তি শেয়ার করে আমাদেরকে হুমকি দেন, যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামও সেই বিজ্ঞপ্তি শেয়ার করার প্রয়োজন মনে করেননি। প্রশ্ন হলো, আসিফ নজরুলের আগ বাড়িয়ে কেন সেই বিজ্ঞপ্তি শেয়ার করতে হলো? আসিফ নজরুল এবং প্রথম আলোর প্রভাব কতটা শক্তিশালী সেটা বুঝতে দুটি ঘটনা তুলনা করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠনের পর ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত সরকারের মুখপাত্রের ভূমিকায় ছিলেন। এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন। আওয়ামী লীগের পক্ষে সাখাওয়াতের এক বক্তব্যে মন্ত্রণালয়ে ছাড়তে হয়েছে প্রভাবশালী এই উপদেষ্টাকে। এবার চলুন প্রথম আলো আর আসিফ নজরুল কত শক্তিশালী সেটা দেখা যাক।